আপকি আদালতে আমির খানের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন ভীষণ বেশি অ্যারোগেন্ট। এখানে তো আপনি খুব ভালো ভালো কথা বলছেন, খুব ভালোবেসে জনগণের সাথে কথা বলছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলে যে যখন উনি মাঠে নামেন তখন ওনার প্রচন্ড অ্যারোগেন্স দেখা যায়। রিসেন্ট একটা উদাহরণ কেউ আমায় দিয়েছে, 3 ইডিয়টস এর ট্রেলার আপনি মিডিয়াকে দেখিয়েছেন, গান রিলিজ হয়েছে, কিন্তু সিনেমার হিরোইন করিনা কাপুর নাদারাত ছিলেন। নাদারাত মানে ওখানে ছিলেন না আর কি। আচ্ছা। মানে ওখানে যখন আমির আছে তখন আর কারো কোনো দরকার নেই। না না না, এরকম কিছুই নয়, একদমই এরকম কিছু নয়। আমি কোনো দিক থেকেই অ্যারোগেন্ট নই। আমাদের যে প্রোমোটা ছিল ওটাতে রাজুজি, বিনোদ আর আমি ছিলাম প্রোমো রিলিজ করার সময়। তারপরে আমরা প্রোমো রিলিজ করেছিলাম যেখানে মাধবন, শর্মন আর আমি, যে অল ইজ ওয়েল গানটা আছে সেটা আমরা রিলিজ করেছিলাম। আর যে রোম্যান্টিক গানটা ছিল করিনার সঙ্গে, সেটা করিনা আর আমি একসঙ্গে রিলিজ করেছিলাম। তাই এরকম প্ল্যানিং ছিল বিনোদজির, প্রডিউসার যিনি আছেন এই সিনেমাটার, যে এটার প্রত্যেকটা গান 3 জন লোক আলাদা আলাদাভাবে রিলিজ করবে, শুধু একটা গান 2 জন লোক রিলিজ করবে। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। ওটা রোম্যান্টিক। আপনি রোম্যান্টিক গানে হিরোইনকে সামনে রেখেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির লোক যেখানে একসাথে মিলিত হয়, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, ওম শান্তি ওম, ফারাহ খানের সিনেমা, হ্যাঁ হ্যাঁ, পুরো ইন্ডাস্ট্রি ওখানে ছিল। সঞ্জয় দত্ত এসেছিলেন ওখানে, সলমান খানও এসেছিল, শাহরুখ সবাইকে ডেকেছিল ওই গানটা। হ্যাঁ হ্যাঁ, ধরমজির মতো প্রবীণ রাও এসেছিলেন, কিন্তু একজন মানুষ ইন্ডাস্ট্রির ওখানে ছিলেন না, তিনি হলেন আমির খান। আসলে এটা আমার অ্যারোগেন্স নয়, আমি আমার কাজটাকে খুব সিরিয়াসলি নিই। আর আমি এটা বলছি না যে বাকিরা নেয় না, কিন্তু আমার কাছে যখন আমি কোনো সিনেমায় যদি আমি একটা শটও দিই ওই সিনেমাটায়, তাহলে আমি আগে স্ক্রিপ্ট পড়ব, আমি এটা ডিসাইড করব যে এটা আমি করব কি করব না। কিন্তু ওরা একটা গান শ্যুট করতে চেয়েছিল, আর ওই গানের জন্য আমি ওদের থেকে স্ক্রিপ্ট চাইবো? অদ্ভুত লাগে না? আমি কাজ করি প্যাশন আর ভালোবাসা দিয়ে। তো আপনি আমাকে 100 কোটি দিয়ে দিন, বলুন যে এই গানটা করে দিন বা এই সিনেমাটা করে দিন, আমি করব না। যতক্ষণ না আমার মনে হচ্ছে ভিতর থেকে সেই ইচ্ছেটা হচ্ছে আমার এটা করা উচিত, আমি করি না। আর আর সেটার জন্য আমি স্ক্রিপ্ট চাইবো। খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। আর স্ক্রিপ্ট পড়ার পরে যদি আমার খারাপ লাগে তাহলে তো আরও মুশকিল হয়ে যাবে। আমি স্ক্রিপ্ট পড়ে বলবো না গানটা করবো না, পছন্দ হয়নি, তাহলে আরও গন্ডগোল হয়ে যাবে। তাই এসবের থেকে আমি দূরেই থাকি। বরং আপনি দেখে থাকবেন আমি কোনো পার্টিতেও খুব কম যাই, ফাংশনেও খুব কম যাই। অ্যাওয়ার্ডস নিতে আপনি যান না? অ্যাওয়ার্ড নিতে আমি যাই না। অ্যারোগেন্স বলে ধরা হয়? না, এটা অ্যারোগেন্স নয়। ইন্ডাস্ট্রি থাকে। আসলে অ্যারোগেন্স নয় ওটা। আমার মনে হয় এসব জিনিসে আমি ঠিক ফিট করি না, আমাকে ঠিক এসব মানায় না, কারণ এটা একটা আলাদা পৃথিবী। আচ্ছা, আপনার স্ট্যান্ডার্ড অন্য কিছু। অস্কারের জন্য আপনি ঠিকঠাক। দারুণ বলেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। একদম একদম এই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই। ভারতের অ্যাওয়ার্ডগুলো যদি ধরি, যেটা আমার যে এক্সপিরিয়েন্স আছে এদের সঙ্গে, সেটা একেবারেই ভালো না। আর এটাতে লুকোনোর কিছু নেই, সবাই জানে। তাই আমি দূরে থাকি এগুলোর থেকে। আমি একবার অস্কারে গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তাই আমি যদি অ্যাওয়ার্ডের কথা বলি, যেখানে আমার মনে হয় যে কোনো গন্ডগোল আছে, আমি সেখান থেকে দূরে চলে যাই। যেখানে আমার মনে হয় যে কোনো গন্ডগোল নেই, সেখানে আমি কেন দূরে থাকবো? আমার মনে হয় অস্কারে আসলে আমি সিনেমা কোনো অ্যাওয়ার্ডের জন্য বানাই না, আমি সিনেমা বানাই আমার দর্শকদের জন্য। অস্কারের গুরুত্ব শুধুমাত্র আমার কাছে শুধুমাত্র এটুকুই যে ওখানে আমরা যে সিনেমাটা বানিয়েছি সেটার জন্য একটা দরজা খুলে যায়, একটা জানলা পাওয়া যায় বাদবাকি পৃথিবীর জন্য। তাই অ্যাজ আ মার্কেটিং টুল আমি ওটাকে ব্যবহার করতে চাই, আর অন্য কিছুই নয়। কারণ এই অস্কারের লোকেরা আমাকে এটাই বলবে আমি ভালো বানিয়েছি নাকি বানাইনি। আমার দর্শক আমাকে অলরেডি সেটা বলে দিয়েছে যে তুমি ভালো সিনেমা বানিয়েছো নাকি তুমি খারাপ সিনেমা বানিয়েছো। তাই যাদের জন্য আমি সিনেমাটা বানিয়েছি ওরা আমাকে বলবে তাদের কেমন লেগেছে, ওটা শুনতে আমি বেশি ইন্টারেস্টেড। অ্যাওয়ার্ড নিয়ে আমি কি করব? কিন্তু যদি এমন একটা অ্যাওয়ার্ড হয়, যেমন কানস ফিল্ম ফেস্টিভ্যাল আছে, যেমন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল আছে, অস্কার আছে, এরকম অনেক মঞ্চ আছে যেগুলো ইন্টারন্যাশনালি রেকগনাইজড, যেখানে যদি আপনার সিনেমাটাকে পছন্দ করা হয়, লাগানের উদাহরণটাই দেখুন। সেই জন্য মহেশ ভট্টকে এই কথা বলতে হয়েছিল যে বার্লিন, কানস, অস্কার এসবের কথা বলে যারা হোয়াইট স্কিন, ফর্সা চামড়ার লোকেরা আছে তাদের সামনে ঝুঁকতে রাজি আছে। ঝুঁকতে আমি তো কারোর সামনেই ঝুঁকি না। আমি কারোর সামনেই ঝুঁকি না। ওদের চামড়ার রং কি সেটাতে আমার কিছু যায় আসে না। কাল যদি বার্লিনের লোকেরা কালো হয়ে যায় সেটাতে আমার কিছু যায় আসে না।
তাই আমি এটা মনে করি যে এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেটা বার্লিনে হোক, কানজে হোক বা অস্কার হোক, তো এগুলো অনেক বছর ধরে এরা একটা লেভেল অফ স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। এই লেভেল অফ স্ট্যান্ডার্ডটা আপনারাও মেনটেন করলে আপনারাও সেই সম্মানটাই পাবেন। এটা আপনারই ওপরে যে আপনি আপনার সম্মানকে আপনি আপনাদের ভ্যালুটা কোথায় নিয়ে যাচ্ছেন। আমি যখন আমার অ্যাওয়ার্ড, আমি যদি একটা সংস্থা শুরু করি আর ওই অ্যাওয়ার্ডকে আমি লোকজনদের মধ্যে বিক্রি করা শুরু করি, তাহলে আমার ভ্যালুটা কি থাকলো? তাই ওটা আপনি হলো বলতে যে চাইছেন এসব অ্যাওয়ার্ড আমি এটা বলছি না, এটা আপনি বিক্রি করা বলছেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি নিজের শুধু এটা বলুন যে কে এই অ্যাওয়ার্ড কেনে। আমি কালকে লিস্ট পাঠিয়ে দেবো আপনাকে। কিন্তু আমার যে পয়েন্টটা ছিল, যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হলো এটা, এই যে সংস্থাগুলো আছে এরা আহ, অনেক বছর ধরে নিজেদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে রেখেছে, যার কারণে লোকেরা এই এই প্ল্যাটফর্মগুলোকে মেনে চলে। আহ, আর যদি আমাদের সিনেমা এখানে পছন্দ করা হয়, লাগানের এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছিলামই, যে লাগান অস্কারে নমিনেট হয়েছিল। আর যেহেতু এটা অস্কারে নমিনেট হয়েছিল, অনেক লোকজন সারা পৃথিবী জুড়ে যারা সাধারণত লাগানের ব্যাপারে কিছুই জানতেও পারতো না, এখন তারা নেটে গিয়ে খুঁজে দেখে যে এটা কোন সিনেমা যেটা অস্কারে নমিনেট হয়েছিল, আমরাও ডিভিডি এনে দেখব। তাই এই কারণে অনেক লোকজন একটা ভারতীয় সিনেমা দেখছে আর একটা ইন্ডিয়ান মেইন স্ট্রিম সিনেমাকে খুব পছন্দ করেছে। এই কথায় কতটা সত্যতা আছে? লাগান যদি 3.5 ঘন্টার সিনেমা না হতো, ওখানকার দর্শকদের মতে, জুরিদের মতে ওটা ছোট ফিল্ম হতো, ওখান থেকে গান কেটে দেওয়া হতো, তাহলে হয়তো সিনেমাটা অ্যাওয়ার্ড পেত। এটাতে কোনো সত্যতাই নেই, কারণ আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, 56টা সিনেমা হয়তো ছিল ওই বছরে, যে বছরে লাগান কম্পিটিশনে ছিল। নমিনেট হওয়া, টপ 5-এ আসা এতটাই কঠিন। যতক্ষণ জুরি মেম্বাররা, যেখানে প্রায় 300 থেকে 400 জন জুরি মেম্বার থাকে ওদের, মানে 7-8 জন জুরি মেম্বার থাকে না, যতক্ষণ পর্যন্ত না ওই 300-400 লোকজনদের আপনার সিনেমা খুব ভালো লাগে, ওটা টপ 5-এ আসতেই পারবে না। তাই যদি ওদের মনে হয় যে আপনার সিনেমায় গান আছে আর ওদের গান পছন্দ নয় বা অনেক লম্বা সিনেমা পছন্দ করবে না, তাহলে নমিনেটই হতো না। আমাদের সিনেমা খুব ভালো লেগেছে, আমাদের ভারতের একটা সিনেমা ওদের খুবই পছন্দ হয়েছে, তারপরেই ওটা নমিনেট হয়েছে। কমপক্ষে 10-12টা সিনেমা ছিল ওই বছরে যেগুলো খুবই দারুণ সিনেমা ছিল সারা পৃথিবী জুড়ে, যেগুলো নমিনেশন পায়নি, লাগান নমিনেট হয়েছিল। তাই যখন আপনি নমিনেট হন অস্কারে, এক প্রকার আপনি জিতেই গেছেন। অস্কারের ফাংশনে যখন আমি গিয়েছিলাম, ওখানে আমাকে, মানে ইংরেজরা ছিল, আমি ওদেরকে চিনতামই না, ওনারা আমাকে চিনতো কারণ ওরা লাগান দেখেছিল। আর ওনারা যে জুরি মেম্বার ছিল সেটা আমি জানতামই না। তাই ওরা যখন আমাদের নাম অ্যানাউন্স হয়নি, নো ম্যানস ল্যান্ডের নাম অ্যানাউন্স হয়েছিল, তখন ফাংশন শেষ হওয়ার পরে কমপক্ষে 50 জন লোক আমার কাছে এসেছিল। আর ওনারা আমাকে বলল যে আমাদের খুব খারাপ লেগেছে যে আপনার সিনেমা জিততে পারলো না। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন, আপনাদের কেন খারাপ লেগেছে? ওনারা বললো যে আমরা জুরিতে ছিলাম আর আমরা আপনাকে ভোট করেছি। তো আমাদেরও খুব ভালো লেগেছে ওই সিনেমাটা। যদি আপনার সিনেমাটা নমিনেশন তো পেয়েছিল, অ্যাওয়ার্ড পেত, তাহলে খুব খুশি হতেন। কিন্তু অন্য একটা সিনেমা ওটা পেল, স্লামডগ মিলিয়নিয়ার, ওটা অস্কার অ্যাওয়ার্ড পেল, কিন্তু আপনি বলেছিলেন যে আমার তো এই সিনেমাটা ভালো লাগেনি। দেখুন, আমার একটা প্রবলেম আছে, আসলে আমি অ্যারোগ্যান্ট নই, আমি সত্যবাদী লোক। তাই আমি মিথ্যে বলতে পারি না। যখন স্লামডগ মিলিয়নেয়ার আমি দেখিনি, আমার বন্ধুর সিনেমা, অনিল কাপুর আমার খুব ভালো বন্ধু একজন, আর আমি নিজে ড্যানি বয়েলের একজন ফ্যান। যখন আমি শুনলাম উনি সিনেমা বানিয়েছেন আর ওই সিনেমাটা লোকেদের পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি প্রিমিয়ারেও গিয়েছিলাম ওনাকে উইশ করার জন্য, তখনও আমি সিনেমাটা দেখিনি। যখন আমি সিনেমাটা দেখলাম তখন আমার মনে হলো যে আমার পার্সোনালি মোটামুটি লেগেছিল, খুব ভালো লাগেনি। এবার আমি মিথ্যে কি করে বলবো যে আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, খুব দারুণ সিনেমা। তাই আমার মোটামুটি লেগেছিল সিনেমাটা। এবার উনি যেভাবে দেখিয়েছিলেন ভারতবর্ষকে এসব জিনিস হয়ে থাকে, তাই আমার মনে হয়েছিল যে এসব জিনিস তো হয় না আমাদের ভারতবর্ষে, যেটা উনি দেখাচ্ছেন। তাই আমি আমি পার্সোনালি আমার সিনেমাটা খুব একটা ভালো লাগেনি। তো এটাই সত্যি, আমি আর কি বলতে পারি। কিন্তু এটাও তো সত্যি যে সিনেমাটা অস্কার পেয়েছে, আর পেয়েছে, আপনি ভালো খবর, ওদের মেম্বারদের ওটা ভালো লেগেছে, এতে আর কি করা যেতে পারে? দেখুন, সিনেমা হলো একটা সাবজেক্টিভ জিনিস, এতে কোনো রুলস বা রেগুলেশনস নেই। কোনো সিনেমা আমার ভালো লাগতে পারে, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে এটা বিশ্বাস করতে হয়, যে লোকটা মঙ্গল পান্ডে দেখে বলে যে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, তাই আমাকে এটা মানতে হয় যে ও ওটা দেখেছে আর ওর ওটা ভালো লাগেনি। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমি বলতে পারি না যে তুমি ভুল বলছো, সিনেমাটা ভালো, তোমার কেন ভালো লাগেনি, ওর ওটা ভালো নাই লাগতে পারে। ঠিক আছে, কি করা অস্কারের যাবে? ব্যাপারটা তো আমি মেনে নিলাম। হুম, ব্ল্যাক সিনেমাটা, অমিতাভ হুম, বচ্চন, হুম। সবাই রেসপেক্ট করে। আপনি ওই সিনেমাটা দেখার পর বলেছিলেন যে ওটা ইনসেনসিটিভ সিনেমা। ইনসেনসিটিভ, হ্যাঁ ঠিক। ব্ল্যাক যখন আমি দেখেছিলাম তখন আমার ভালো লাগেনি, কি করব আমি? আর ওটাতে আমার মনে হয়েছিল যে আমরা আমরা এটা কি দেখাচ্ছি আমাদের দর্শকদের। আমার কোনটা খারাপ লেগেছিল আমি বলছি, যে
আমরা যখন বাচ্চার ব্যাপারে একটা মেয়ে যে শুনতে পারে না, যে দেখতে পারে না, যে কথা বলতে পারে না, আমরা ওই বাচ্চাটাকে থাপ্পড় মারছি, ওর মাথাটা আমরা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর ওকে আমরা আ বিভিন্নভাবে মানে ভয় দেখিয়ে হুমকি দিচ্ছি, ওকে টর্চার করে আমরা শেখাচ্ছি ওকে। ভারতবর্ষে আপনি দেখবেন সারা দেশে চাইল্ড কেয়ারে চাইল্ড অ্যাবিউজ অনেক বেশি হয় ভারতবর্ষে। আমরা বাচ্চাদেরকে থাপ্পড় মারার সময় একটুও চিন্তাই করি না। আমরা ভাবি ওটাই নরমাল ব্যাপার। তাই থাপ্পড় মারাটা ভারতীয়দের জন্য খুবই নরমাল ব্যাপার। মানে আমি বলতে চাইছি শহরে, গ্রামে, মফস্বলে যদি আপনি দেখেন চাইল্ড অ্যাবিউজ এত বেশি রয়েছে ভারতবর্ষে, তার উপরে আপনি ওটার উপরে একটা সিনেমা তৈরি করছেন। যেখানে একজন লিড অ্যাক্টর উনি ওকে থাপ্পড় মারছেন, ওর মাথাটা জলে ডুবিয়ে দিচ্ছেন, আর তারপরে ও আবার ভালো হয়ে যাচ্ছে। মানে শিখে ফেলছে যেটা ওকে শেখাতে চাইছে। তাহলে আপনি কি মেসেজ দিচ্ছেন দর্শকদের? মেসেজ এটাই দিচ্ছেন যে তোমার বাচ্চার যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওকে খুব মারধর করো, ভালো হয়ে যাবে। তাই কোনো বাচ্চা যদি দেখতে না পায় বা শুনতে না পায় বা কথা বলতে না পারে বা অসভ্যতামো করে তাহলে ওকে মারো। ওকে মারলে ও শিখে যাবে। মারধর করলেই ও শিখবে। এটা আপনারা যে মানে সাবকনশিয়াসলি যে মেসেজটা আপনারা দিচ্ছেন এটা খুবই ভয়ঙ্কর মেসেজ। তাই আমি তো অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন আমার তো খুবই অদ্ভুত লেগেছিল যে এটা কি ধরনের মেসেজ দেওয়া হচ্ছে। দেখুন অমিতজিকে আমি খুবই সম্মান করি। আর আমার কাছে উনি সবসময় এমন একটা জায়গায় আছেন যেখানে আমি নিজে আমার জীবনে হয়তো কখনো সেখানে পৌঁছানোর চেষ্টা করব। তাই সেটা ওটা একটা অন্য ব্যাপার। কিন্তু আপনি চুপ থাকতে পারেন না, কিছু একটা বলবেনই। দেখুন এই ব্যাপারে যেটা বলার আছে তা হলো ওই কথাটা বেরোলো কিভাবে আমি বলছি। একজন জার্নালিস্ট ছিল যে আমার ইন্টারভিউ নিয়েছিল। ব্ল্যাক আমার ভালো লাগেনি, এটা তো আমি ২ বছর আগেই বলেছিলাম। আর অমিতজিকেও আমি বলেছিলাম এটা। কারণ আমি হলাম ওনার একজন ফ্যান, আর এটার পর যখন ওনার সঙ্গে আমার দেখা হয় তখন উনি এই কথাটা জানতেন। আমি ওনাকে এই কথাটা বলেছিলাম। আর উনি আমাকে জিজ্ঞাসাও করেছিলেন যে তোমার কেন ভালো লাগেনি? আমি ওনাকে বলেও ছিলাম যে কোন জিনিস আমার যেটা আমার মনে হয়েছিল সেটা ওনাকে বলেছিলাম। আর উনি কথাটা জানতেন। তারপরে ২ বছর পরে মানে ব্ল্যাক কোন কালে রিলিজ হয়ে গিয়েছিল আরকি, মানে সেটা ২ বছর পরে কেউ আমার ইন্টারভিউ নিয়েছিল। আর উনি আমাকে অনেক প্রশ্ন করেছিলেন। আচ্ছা উনি হয়তো আমার ২ বছর আগের ইন্টারভিউ পড়েছিলেন। তাই উনি আমাকে আবার ব্ল্যাকের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তাই আমি আবার একই উত্তর দিয়েছিলাম। উনি পুরো ইন্টারভিউটার মধ্যে বাদবাকি আমার যে ২ ঘন্টার ইন্টারভিউ ছিল সেটাকে আলাদা করে দিলেন। আর উনি পুরো ইন্টারভিউটা ব্ল্যাকের উপর বানিয়ে দিলেন। তাই ওটা দেখে মনে হচ্ছিল আমি যেন আদা জল খেয়ে শুধু ব্ল্যাকের পেছনেই পড়ে গেছি। তাই এটা আনফরচুনেট একটা ব্যাপার। আ কিন্তু আমার পরে মনে হয়েছিল যে আমার হয়তো ওটা বলাই উচিত হয়নি। আপনি ঠিকই বলছেন, হয়তো আমার এটা বলা উচিত হয়নি। কি মনে হয় আপনাদের? চুপ করে থাকা উচিত? এখানে যারা বসে আছে সবাই বলছে আপনার সত্যিটাই বলা উচিত। আর আমি ভদ্রভাবেই বলছি। মানে আমার মনে হয় যে ঠিক আছে, ভুল তো আমারও হতে পারে। মানে আমি কিন্তু অমিতজির উপরে রেসপন্সিবিলিটি দিচ্ছি না। আমি ফিল্ম মেকারের উপর রেসপন্সিবিলিটি দিচ্ছি। সিনেমা যে বানায়, যে গল্পটা লেখে, প্রায়ই আমরা অ্যাক্টররা নিজেদের জগতে ব্যস্ত থাকি, নিজেদের কাজকর্ম করতে থাকি। হতেই পারে যে কিন্তু আমি অ্যাকচুয়ালি লেখক আর ডিরেক্টরের উপরেই বেশি রেসপন্সিবিলিটি দিই যেকোনো সিনেমার। সেই সিনেমাটা খারাপ হোক, ভালো হোক, যাই হোক। বাকি যেটা আছে সেটা ইন্টারভিউ যে নিয়েছিল তার উপর দিয়ে দিলেন। কখনো আপনারা একটু চালাকি করেই থাকেন। কি আর করা যাবে? কিন্তু একটা ইমপ্রেশন অবশ্যই ক্রিয়েট হয় যে বাদবাকি ইন্ডাস্ট্রি যা কিছু করে আপনি সেটার থেকে আলাদা পথে হাঁটেন। একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। ম্যাডাম টুসর্টসে ওয়্যাক্স মিউজিয়াম আছে, প্রেস্টিজিয়াস জিনিস আছে, অমিতাভ বচ্চন ওখানে আছেন, ঐশ্বরিয়া রাই ওখানে আছেন, শাহরুখ খানের পুতুলও ওখানে আছে, সলমান খানও আছেন। কিন্তু যখন আমির খানের কাছে ওটার অফার এলো তখন আপনি বললেন যে এসব আবার কি জিনিস, আমি এসব চাই না। না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে ওটা হয়তো ভুল ব্যাখ্যা করে কথাটা বাইরে বলা হয়েছে। আ ম্যাডাম তুসর্স যে মিউজিয়ামটা আছে সেটা খুবই ভালো মিউজিয়াম। আলাদা, আলাদা মানুষকে ওরা ওখানে ডিসপ্লে করে রেখেছে, ইন্টারন্যাশনাল স্টারদের। তো খুবই ভালো কথা এটা। যখন আমার কাছে ইন্টিমেশনটা এলো তখন আমি আমার কাজে প্রায়ই ব্যস্ত থাকি। আর যেটা আমার যেটা প্রায়োরিটি আছে তার মধ্যে এইটা আমার প্রায়োরিটি নয় কিন্তু। আর এটা তো ফ্যাক্ট। আমার প্রায়োরিটি এটা নয় যে আমি দাঁড়িয়ে থাকবো, ফটো তুলবো, আমার পুতুল বানাও। এটা আমার প্রায়োরিটি নয়। আমি ওই সময় ব্যস্ত ছিলাম আমার কাজকর্মে, আমি কিছু করছিলাম। হয়তো ওরা অন্য সময় আমায় জিজ্ঞেস করলে আমি হয়তো হ্যাঁ বলে দিতাম। জানি না সেটা। কিন্তু ওই সময় আমি ব্যস্ত ছিলাম, তাই আমি বলেছিলাম এই মুহূর্তে আমার কাছে একদম সময় নেই। আমি সিনেমা নিয়ে ব্যস্ত, আমি এসব করতেই পারব না। তাই আমার প্রায়োরিটি হচ্ছে যেটা আমি করছি সেটাতে আমি মনোযোগ দিই। তখন আমি পারিপার্শ্বিক ব্যাপারে কিছু ভাবি না। আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তাই এটা আসলে অ্যারোগেন্সের যে অভিযোগটা আপনি আমার উপর দিচ্ছেন, ওটার বিশেষ একটা কারণ কিন্তু এটাও হতে পারে। আমি যখনই কোনো একটা কাজ করি, তখন আমার সব এনার্জি ওই একটা কাজের মধ্যেই এতটা ফোকাস হয়ে পড়ে যে প্রায়ই আমি আশেপাশের যত রকমের জিনিস রয়েছে আমি টোটালি ভুলে যাই। আমার কোনো বন্ধু আমাকে ফোন করলে আমি সেটা ধরি না।
সে ভাবতে পারে হয়তো ও খুবই অ্যারোগেন্ট, কারণ ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। আসলে আমি অ্যারোগেন্ট ওই সময় একদমই হই না, আমি আমার কাজে ডুবে গেছি। আর আমি অন্য কোনো পদ্ধতি জানি না কাজ করার, এটা আমি পারপাসলি করছি না। ঠিক আছে, আপনি যে উত্তরটা দিয়েছেন এটা শুনে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের যা সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নেবেন। আপনারা। আপনি কি সত্যি অ্যারোগেন্ট নাকি নন?